প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কম্পাউন্ডিং, যে বিষয় নিয়ে আমি এর আগেও কথা বলেছি। বিজ্ঞানী আইনস্টাইন যিনি বলছিলেন যে এটা এমন একটা শক্তি যেটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে তিনি অভিহিত করেছিলেন। এখন আমি যে বিষয়টা বলতে চাই যে তিনি আরেকটা কথা বলছেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে যারা এর শক্তি সম্পর্কে জানে তারা এর সুযোগটা নেয়, আর যারা এর শক্তি সম্পর্কে জানে না তারা এর জন্য পে করে, অর্থাৎ তাদেরকে চড়া মাসুল গুনতে হয়। এখন আসেন আমরা বিষয়টা দেখি। যেমন ধরেন যে আপনি যদি কম্পাউন্ডিং এর শক্তি সম্পর্কে জানেন, তাহলে এটা মানে কিভাবে কাজ করে বা রিয়েল লাইফে এই জিনিসটাকে আমরা কিভাবে এর জন্য পে করি, এই বিষয়টা আসলে আমাদের জানা থাকা দরকার। নাইলে তো এটা আমাদের ধরা খাওয়ার চান্সটা খুব বেশি। যেমন ধরেন আপনি যদি ব্যাংক থেকে একটা লোন নেন, তাহলে কি দাঁড়ায়, ব্যাংকে আপনি এটা ইন্টারেস্ট বলেন বা মুনাফা বলেন, যাই হোক, আপনাকে পরিশোধ করতে হয়। যেমন আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা নিলেন, এইটা 10 বছরের জন্য। তো তাহলে দেখা যায় যে আলটিমেটলি আপনি গিয়ে এই 10 বছরে আপনাকে অ্যাটলিস্ট ডাবল পরিমাণ টাকা পরিশোধ করতে হয়। যদি এটা রেট মানে 9 থেকে 12-13% মধ্যে থাকে, আর যদি রেটটা আরো বেশি হয় তাহলে তো আরো অনেক বেশি পরিশোধ করতে হয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো ডাবল টাকা পরিশোধ করলাম, তাহলে এটার মানে কম্পাউন্ডিং ইফেক্টটা কি হইল? আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি প্রথম কিস্তিটা পরিশোধ করছেন, সেইটার যে মানে কিস্তির পরিমাণ ছিল বা যে প্রিন্সিপালের এগেইনস্ট আপনি কিস্তিটা পরিশোধ করছেন, সেটা একরকম ছিল। আবার ঠিক যখন আপনি ধরেন শেষের দিকে যাচ্ছেন, মানে অর্ধেক সময় অতিক্রম হওয়ার পরে আরো পরের দিকে যাচ্ছেন, তো তাহলে দেখা যায় যে আপনার কিন্তু প্রিন্সিপালটা অনেক কমে আসছে, কিন্তু এর এগেইনস্টে যে আপনার কিস্তির পরিমাণ সেটা কিন্তু সেইভাবে কমে নেই। তো এইটাই হচ্ছে একটা ব্যাপার, যে আপনার 10 লাখ টাকা প্রিন্সিপালের এগেইনস্টে আপনি যেই একটা কিস্তি পরিশোধ করছেন, আবার ঠিক এটা শেষের দিকে গিয়ে ধরেন 100 মানে কিস্তির পরে এটা নিশ্চয় 1 লাখ টাকা বা তার আরো কমে চলে আসবে, কিন্তু সেই আপনাকে কিন্তু কিস্তির পরিমাণটা কিন্তু আপনার ঠিক সেম সাইজে থেকে যায়। তো এটা বড় একটা সমস্যা। আমরা যদি এই জিনিসটাকে উপলব্ধি করতে না পারি, তাহলে এটা হচ্ছে যে এর মাসুলটাকে আমরা দেই। আবার ঠিক আর একটা জিনিস দেখেন যে এটা সুবিধাটা কিভাবে নেওয়া যায়। সুবিধাটা, যদি আপনি ধরেন স্টক মার্কেটে আপনি একটা স্টকে বিনিয়োগ করছেন, সেইটা ধরেন আপনি এমন একটা দামে বিনিয়োগ করছেন যে এখন থেকে মানে আপনি যদি এখন বিনিয়োগ করেন, সেইটা আপনি 10 বছর বা 20 বছর পরের কথা যদি চিন্তা করেন, সেটা একটা সিনারিও হইতে পারে। অথবা যারা 20 বছর আগে কোনো একটা স্টকে ইনভেস্ট করছেন, সেইটারও সিনারিও আপনি বর্তমান মার্কেটের সাথে মার্কেটের বাস্তবতায় চিন্তা করে এটা ক্যালকুলেশন করে কিন্তু বের করা যায়। যেমন সাপোজ কোন একটা স্টক, সেইটা এখন থেকে 20 বছর আগে আমরা যদি দেখি যে সেটার দাম হয়তো 100 টাকা ছিল, কথার কথা। তো সে এই 20 বছরে তো সে এটার এগেইনস্টে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, স্টক ডিভিডেন্ড দিয়েছে। যদি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, তো দেখা যায় যে সে যদি মানে একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু সে পে আউট করে ফেলেছে অলরেডি। এটা একটা মানে বিষয়। আর যদি এর মধ্যে দিয়ে স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে, তাহলে যে বিষয়টা দাঁড়ায় যে স্টকের মানে পারচেজ প্রাইসটা আপনার এভারেজটাও কিন্তু কমে আসে। আপনি এটা খাতায় ক্যালকুলেট করে দেখবেন যে কোনো একটা স্টক বা আমাদের এক্সিস্টিং মার্কেটে কিন্তু এরকম অনেক উদাহরণ রয়েছে যে স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে সেই স্টকটার মানে আপনার এভারেজ প্রাইস আপনি যদি পোর্টফোলিওতে ধরে রাখেন, তাহলে সেটা কমে আসে। আর এর এগেইনস্টে কোম্পানি যখন এর বিজনেসটাকে বাড়ায়, এক্সপান্ড করে, তো তখন দেখা যায় যে এই স্টকটার কিন্তু মানে ইপিএস আর্নিং পার শেয়ার বৃদ্ধির কারণে মার্কেটেও এটার মানে প্রাইস কিন্তু অ্যাপ্রিসিয়েট হইতে থাকে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার একদিকে আপনার মানে নেট ইনভেস্টমেন্টটা মানে আপনার শেয়ার সংখ্যা বাড়ার কারণে মানে পার শেয়ার প্রতি আপনার যে নেট ইনভেস্টমেন্ট এটা কমে আসতেছে, আর অপরদিকে আপনার শেয়ার সংখ্যা বাড়তেছে এবং কোম্পানির বিজনেস এক্সপানশনের কারণে
এর ইপিএস বাড়তেছে এবং আপনার প্রতি বছর যে কোম্পানি ডিভিডেন্ডটা দিচ্ছে এটা বাড়তেছে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের এগেইনস্টে আপনার রিটার্নটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এক্সিস্টিং মার্কেটে এরকম অনেক উদাহরণ রয়েছে, যেসব কোম্পানি যারা একেবারে অনেক আগে বিনিয়োগ করেছেন তারা দেখা যাচ্ছে যে অনেক মানে অকল্পনীয় রকম রিটার্ন, যে আমি সংখ্যাটা এখানে উল্লেখ করতে চাচ্ছি না, এই অকল্পনীয় মানে ঠিক এটাকে বিস্ময়কর রিটার্ন তারা পাচ্ছে, যেটা আমরা মানে কল্পনাও করতে পারবো না, এরকম রিটার্ন পাওয়ার উদাহরণ কিন্তু আছে। তো এই জন্য মানে আইনস্টাইন সাহেব যে কথাটা বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে যারা এর শক্তিটা সম্পর্কে জানে তারা এর সুবিধাটা নেয়, আর যারা এর শক্তি সম্পর্কে জানে না তারা এর চড়া মাসুল দেয়। আপনি আর একটা বিষয় চিন্তা করেন, আপনি যদি দেখেন যে আমাদের দেশে চাকরিজীবীদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উদাহরণ আছে, যে বিভিন্ন আপনি যখন একটা জবে আছেন আপনাকে দেখা যায় যে অনেক ব্যাংক এসে বলে ভাই আপনি আমার একটা ক্রেডিট কার্ড নেন, এটা অনেক সুবিধা। আবার অনেক দেখা যাচ্ছে যে হাউস বিল্ডিং ফাইন্যান্সের জন্য অনেকে আসে আপনার কাছে যে ভাই আপনার তো এখন এত টাকা স্যালারি, আপনি আমাদের কাছে লোন নেননি, আপনি একটা বাড়ি করেন, আপনি একটা গাড়ি করেন। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা যদি কনজিউমার আইটেম হয়, মানে এটা যদি আপনার কনজিউম করার জন্য হয়, তাহলে এখানে আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে যে মানে যে জিনিসটা আপনি পারচেস করতেছেন এটা অ্যাকচুয়ালি আপনার নিড কিনা, আর এর জন্য আপনি যে অপরচুনিটিটাকে স্যাক্রিফাইস করতেছেন, মানে এই টাকাটা যদি আপনি ইনভেস্ট করতেন দীর্ঘমেয়াদের জন্য, সেখান থেকে আপনি যে রিটার্নটা পাইতেন, মানে এই দুয়ের ডিফারেন্সটা কি। হ্যাঁ, এই জিনিসটা আমরা রেশনালি কখনোই চিন্তা করি না, আর এই চিন্তাটা না করার কারণে দেখা যায় যে আমরা একজনকে হয়তো পে করতেছি মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু আলটিমেটলি এই টাকাটা যদি আমরা ইনভেস্ট করতাম এবং এই টাকাটা যদি আমাদের জন্য ক্যাশ ফ্লো জেনারেট করতো, তাহলে এর যে অপরচুনিটি এইটা আমরা আসলে খুব সাদা চোখে এটা আমরা চিন্তা করতে পারি না। আবার একটা কথা প্রচলিত আছে, অনেকে আমি আমার কলিগদেরকে এই কথাটা বলতে শুনছি যে এটা যদি আমি মাস মাস কিস্তি পরিশোধ না করি, যেমন ধরেন আমার এক কলিগ তিনি একটা মানে ফ্ল্যাট কেনার জন্য প্রায় 80 লাখ টাকার মতো তিনি এক জায়গা থেকে একটা ব্যাংক থেকে নিয়েছেন। তো তাতে দেখা যাচ্ছে যে ওনাকে প্রায় 25 বছর ধরে কিস্তিতে এই টাকাটা পরিশোধ করতে হবে। এখন কথা হইলো যে উনি আমাকে তখন বলতেছিলেন যে আমাকে 25 বছর এই টাকাটা দিতে হবে প্রতি মাসে এই কিস্তিতে, মানে 25 বছর ধরে আমি টাকাটা দিব। এটা কিন্তু আসলে ভাবতে বিষয়টা অবাক লাগে, অবাক করার মতোই। কিন্তু আপনি দেখেন এই টাকাটাই যদি আপনি কোনো একটা মানে স্টকে, আমি বলতেছি যে আপনি যদি এসআইপি করতেন প্রতি মাসে এই একটা সার্টেন অ্যামাউন্ট এবং 25 বছর ধরে করতেন, 25 বছর পরে মানে এই ফ্ল্যাটটার যে দাম হবে, আর এই 25 বছর পরে এই পোর্টফোলিওটা মানে ঠিক ওই সেম অ্যামাউন্টের, মানে এই টাকাটা যদি উনি সমানভাবে ইনভেস্ট মানে প্রতি মাসে কিস্তি দেন এবং ওখান থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্নটা যদি আবার উনি রিইনভেস্ট করেন, তাহলে যে ফার ডিফারেন্স হবে এটা আসলেই অকল্পনীয়। তো এই জন্য আইনস্টাইন সাহেবের এই কথাটা আসলেই সত্যি যে এটা মানে কম্পাউন্ডিং এর শক্তিটা এতটাই পাওয়ারফুল যে এটা আমরা সাধারণ মানুষরা এটা কল্পনা করতে পারি না। আর যারা এটাকে এগ্রি করেন বা যারা এটার মানে বিষয়টাকে বুঝতে পারেন, তারা সেম জিনিসই ডিফারেন্টলি চিন্তা করেন। আপনি দেখেন এই সমাজে অনেক উদাহরণ রয়েছে, ধরেন একই ক্লাসের দুই বন্ধু, তারা হয়তো একই সাথে পড়ালেখা করছে, মানে অনেক ভালো রেজাল্ট করছে, দুইজনই অনেক ভালো রেজাল্ট করছে। তো দেখা যাচ্ছে যে দুইজনের লাইফ স্টাইল বা দুইজনের ওয়েলথ ভিন্ন রকম, কারণ মানে তারা একই জিনিস দুইজনে দুইভাবে চিন্তা করে। মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে কি পাই, আমরা যেটা পাই সেটা হলো যে আমাদের আউটলুক বা আমাদের যে দৃষ্টিভঙ্গির যে মানে ফলাফল, সেটাই কিন্তু আমাদের জীবনে আমরা এটা দেখতে পাই। আমরা আমাদের জীবনটাকে কিভাবে দেখতেছি বা ধরেন যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা কিভাবে পরিচালিত হয়, এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির উপরে আপনার যে ফাইন্যান্সিয়াল লাইফ, হ্যাঁ, এটা এইভাবে আপনি দেখতে পাবেন। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফাইন্যান্সের ক্ষেত্রে। এজন্য ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলা
নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব রেশনালি চিন্তা করা দরকার। এখানে কোনো মানে ইমোশনের কোনো জায়গা রাখা উচিত না। আর মানুষের জীবনে মানে এই ইমোশনের ক্ষেত্রে ধরেন আপনি যখন কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিবেন, দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই ইমোশনকে কন্ট্রোল করা। একটা হলো যে লোভটাকে সংবরণ করতে হবে। লোভটাকে সংবরণ করাটা খুবই জরুরি। যেমন ওই যে শুরুতে একটা উদাহরণ দিয়েছি আমি, যে যখন আপনাকে একটা ব্যাংক এসে বলতেছে যে ভাই আমি আপনাকে 80 লাখ বা 1 কোটি টাকা দিচ্ছি, আপনার তো প্রতি মাসে একটা হ্যান্ডসাম স্যালারি আছে, আপনি একটা ফ্ল্যাট কিনেন। তো আপনি তখন দেখতেছেন যে হ্যাঁ আপনি একটা ফ্ল্যাট কিনতেছেন, আপনি একটা ফ্ল্যাটের মালিক হইতে যাচ্ছেন। তো এটা হচ্ছে একটা বিষয়। তো তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা মানে গ্রিডটাকে একটা পজিটিভ সেন্সে কাজ করে। আবার আর একটা হচ্ছে যে একটা ভয়টা হইল যেমন ধরেন যে এখন স্টক মার্কেট কখনো কখনো এমন একটা জায়গায় এসে পৌঁছে যায় যখন সাধারণ বিনিয়োগকারীরা মানে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যে তখন তারা সবাই তাদের পোর্টফোলিওর যত শেয়ার আছে পারলে সব বিক্রি করে একবারে জিরো করে রাখে। হ্যাঁ, তো এটা হলো ভয়ের একটা অন্যতম উদাহরণ। তো আপনারা দেখবেন মাঝে মধ্যে খেয়াল করবেন পত্রিকায় যখন হেডিং আসে যে স্টক মার্কেটে একটা মানে বড় ধরনের পতন হয়েছে, তখন আরো 2-3 দিন পর পর দেখা যায় যে এই পতনটা আরো বড় ধরনের হইতে থাকে। এর মানে আরো বড় পতন পয়েন্ট স্টক মার্কেটের যে মানে সূচক রয়েছে, দেখা যায় যে সূচক হয়তো প্রথম দিন 100 পয়েন্ট মাইনাস হয়েছে, পরে আবার 150-200 এইভাবে মাইনাস হইতে থাকে। কারণ হইলো যে যারা সাধারণ বিনিয়োগকারী তারা দ্রুত মানে সব বেচে বের হওয়ার চেষ্টা করে। তো এটা একটা বিষয় যেটা হলো যে আমি সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টা বলি, স্টপ লস আপনাকে অবশ্যই নিতে হবে মার্কেটে টিকে থাকার জন্যই। কিন্তু কথা হলো যে এটা ভয়ের বশবর্তী হয়ে যাতে না হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। এই বিষয়টাও খেয়াল রাখা দরকার। তো ফাইন্যান্সিয়াল লাইফে ইমোশনটাকে 2 ক্ষেত্রেই কন্ট্রোল করা জরুরি। এটা লোভের ক্ষেত্রেও, যেমন কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনি আমাকে কিছু টাকা দেন, আমি বিনিয়োগ করব, এটা 3 মাস পরে আপনি রিটার্ন পাবেন, ডাবল রিটার্ন পাবেন, এটা একটা লোভের বিষয়। তো এটা খেয়াল রাখতে হবে। আবার ঠিক একইভাবে যাতে ভয়ে আপনি সন্ত্রস্ত না হন, মানে ভালো অপরচুনিটি যাতে মিস না করেন, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এই 2 ক্ষেত্রেই কম্পাউন্ডিং এর ইফেক্ট আছে, যেটা আমরা অনেক সময় মিস করে ফেলি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।